ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে রাত্রি 8টার সময় আমরা জিকে জিএসের ক্লাস শুরু করেছি, যা তোমাদের টিটিএডিসি সাবজোনাল এক্সাম, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন এসএসসি সিএসএল এমটিএস, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন ড্রাইভার, রেলওয়ে, আরপিএফ টেকনিশিয়ান, নবোদয় বিদ্যালয় সমিতি। তাছাড়া তুমি যে এক্সামে বসতে যাচ্ছ না কেন, তোমাদের এক্সামে যদি সিলেবাস জিকে জিএস থাকে তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো তোমাদের জন্য আমি ক্লাসের মাধ্যমে নিয়ে আসছি এবং এই কোশ্চেনগুলো রিপিটেড আবার আসবে। এতটাই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং কোশ্চেনগুলো নোট করে নেওয়ার জন্য। আশা করি তোমরা করছো, সেভাবে দেখবে তোমরা খুবই উপকৃত হবে এই ক্লাসগুলো থেকে, ঠিক আছে? আর তাছাড়া তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে আমরা পৌঁছে দেব। তাছাড়া আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা যারাই টিটিএডিসি সাবজোনাল অফিসার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন এসএসসি সিএসএল এমটিএস, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন ড্রাইভার, রেলওয়ে, আরপিএফ টেকনিশিয়ান, নবোদয় বিদ্যালয় সমিতির ফুল কমপ্লিট সাজেশান প্রয়োজন, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। আমাদের কাছে ফুল কমপ্লিট সাজেশান রয়েছে ইংলিশ বেঙ্গলি ভার্সনে, এবং তোমাদের এক্সামে যেভাবে আসবে সেইভাবে আমরা টপিক ওয়াইজ কভার করেছি। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো কর্মবার্তা অনলাইন সাজেশন কেমনটা কমন পড়েছে, তোমাদেরও ভালো একটা পরিমাণে কমন পাবে, এতটুকু তোমাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি, ঠিক আছে? আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করনি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি সেগুলো প্লে লিস্ট বানানো আছে, দেখে নোট করে নেবে। চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে গতকালকে ক্লাসে তোমাদেরকে আমি একটি কোশ্চেন দিয়েছিলাম ঘরে, হোম টাস্ক। সেই কোশ্চেনটা ছিল ভারতীয় রেলওয়ে লাইন কবে চালু হয়? ভারতীয় রেলওয়ে লাইন কবে চালু হয়? এটার সঠিক উত্তর তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছো, অনেকে রঙও জানিয়েছ। তাহলে এটা সঠিক উত্তর কি জেনে নাও। 1853 সালে। 1853 সালে ভারতে রেলওয়ে লাইন প্রথম চালু হয়েছিল, ঠিক আছে? চালু হয়েছিল বোম্বে টু থানে পর্যন্ত। কোথায় থেকে কোথায় পর্যন্ত প্রথম চালু হয়েছিল? বোম্বে টু থানে পর্যন্ত। কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। আর যদি তোমাদের বলে যে মেট্রো রেল ভারতে প্রথম কবে চালু হয়েছিল, তাহলে মনে রাখবে 1984। অপশন বিতে আছে, দেখো 1984 সালে প্রথম ভারতে মেট্রো লাইন চালু হয়েছিল। কোথায় হয়েছিল? এটা কলকাতায় হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করি তোমরা নোট করে নিচ্ছ, না হলে কিন্তু বেনিফিট হবে না। চলো আজকের প্রথম কোশ্চেনটা আমরা শুরু করে দিই আজকের ক্লাসের। 1 নম্বর কোশ্চেন দেখো, ইলোরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ইলোরা গুহা, অজন্তা গুহা, এগুলো এক্সামে কিন্তু আসে, ঠিক আছে? দেখো, ইলোরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ইলোরা গুহা। ইয়েস, অ্যাকচুয়ালি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার, মানে হিন্দু এবং বৌদ্ধ। হিন্দু এবং বৌদ্ধ দুটোটা ধর্মের সংগঠিত সম্বন্ধিত ইলোরা গুহা। অপশন ডি হবে সঠিক উত্তর। আর যারা জানো তোমরা অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে? চলো, যেহেতু ইলোরা গুহা, তাহলে এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলস জেনে নিই। এই গুহা কে নির্মাণ করেছিলেন? এই গুহা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসকরা। মনে রাখবেন, রাষ্ট্রকূট শাসকরা ইলোরা গুহাকে নির্মাণ করেছিলেন। কোথায় নির্মাণ করেছিলেন? সেটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। কোথায়? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নির্মাণ করেছিলেন, ঠিক আছে? চলো তারপর আমরা একটু দেখে নিই আরেকটা কি গুহা ইম্পর্টেন্ট আমাদের জন্য, অজন্তা গুহা। অজন্তা গুহা নোট করে নাও, এটা তোমরা নোট করে নাও, অজন্তা গুহা, ঠিক আছে? অজন্তা গুহা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অজন্তা গুহা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত যদি বলে, তাহলে এটা কিন্তু বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত হলো অজন্তা গুহা, ঠিক আছে? এই যে অজন্তা গুহা কে নির্মাণ করেছিলেন? সেটা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা। কে নির্মাণ করেছিলেন? গুপ্ত শাসকরা। ইলোরা গুহা কে নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূট শাসকরা। অজন্তা গুহা কে নির্মাণ করেছিলেন? গুপ্ত শাসকরা। একদম মুখস্থ, ইম্পর্টেন্ট। চলো তাহলে এটা কোথায় নির্মাণ করা হয়েছিল? এটাও মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নির্মাণ করা হয়েছিল। কোথায়? এটাও মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নির্মাণ করা হয়েছিল। তাহলে দুটোটা গুহাই কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নির্মাণ করা হয়েছিল, ইলোরা এবং অজন্তা। কিন্তু ইলোরা গুহা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসকরা, আর অজন্তা গুহা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা। অজন্তা গুহা বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত এবং ইলোরা গুহা তোমার এই হিন্দু এবং বুদ্ধ দুটোটা ধর্মের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? ক্লিয়ার? অপশনে যদি তোমাদের বুদ্ধ ধর্ম না থাকে এখানে, যে ইলোরা গুহা
কার কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত, তাহলে তুমি হিন্দু ধর্ম বলবে, ঠিক না? যেভাবে কোশ্চেন আসবে এইভাবে তোমাদের আনসার দিতে হবে। আশা করি কোশ্চেন ক্লিয়ার। চলো, আশা করি তোমাদের ক্লাসগুলো হেল্পফুল মনে হচ্ছে। ক্লাসগুলো হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করে দেবে, এবং তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে, অবশ্যই তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুবান্ধবদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো 2 নম্বর কোশ্চেন দেখো, দাস ক্যাপিটাল পুস্তকের রচয়িতা কে? কি দাস ক্যাপিটাল পুস্তকের রচয়িতা কে? কী হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা রচয়িতা হলো কার্ল মার্কস। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? কার্ল মার্কস দাস ক্যাপিটাল পুস্তকের রচয়িতা, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? তার সঙ্গে আমরা বি, সি এবং ডিও একটু দেখে নেব, তোমরা নোট করে নাও, ঠিক আছে? ইএম ফরস্টার, ইএম ফরস্টার, যদি বলে ইএম ফরস্টারের এই লেখা পুস্তক, একটি ফেমাস লেখা পুস্তক আসে কিন্তু এ প্যাসেজ টু ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া, ঠিক আছে? এই পুস্তকটা কার? যদি বলে এখান থেকে এসেছে দাস ক্যাপিটাল, যদি আসে এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা, তাহলে তোমরা কিন্তু ইএম ফরেস্টারের লেখা আনসার করতে হবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের যদি আসে মেন কমফোর্ট কার লেখা, তাহলে তোমরা বলবে কিন্তু হিটলারের লেখা। এবং যদি আসে যে সোশ্যাল কন্ট্রাক্ট, এগুলো ফেমাস এই পুস্তক, কার লেখা? রুশোর লেখা, ঠিক আছে? সেজন্য এগুলো আসে কি সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে? নোট করে নাও। আর লেট হলে তোমরা এই ফার্স্ট হলে ভিডিওটা পোজ করে নোট করে নেবে, ঠিক আছে? চলো 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমা নেই? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক কম্পিটিটিভ এক্সাম আসে। এখানে যে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা নেই, বর্ডার লাইন নেই ভারতের? কোন দেশ? শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, ভুটান? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। দেখো, বাংলাদেশের সাথে তো রয়েছে আমি জানি, মায়ানমারের সাথেও রয়েছে আমরা জানি, ভুটানের সাথেও রয়েছে আমরা জানি, তাহলে শ্রীলঙ্কার সাথে কিন্তু নেই। তুমি ভারতের ম্যাপটাকে দেখো, শ্রীলঙ্কার সাথে কিন্তু ভারতের আন্তর্জাতিক বা বর্ডার ভারতের নেই শ্রীলঙ্কার সাথে, ঠিক আছে? তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, শ্রীলঙ্কার ক্যাপিটাল কি জানো তোমরা? শ্রীলঙ্কার ক্যাপিটাল সকলে জানি আমরা, শ্রীজয় বদ্ধনামপুরে কট্টে, ঠিক না? আচ্ছা, জাতীয় ভাষা কি শ্রীলঙ্কার? সিংহলি ভাষা হলো শ্রীলঙ্কার জাতীয় ভাষা। এবং শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কি জানো? মহাবলী গঙ্গা হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী, ঠিক আছে? ওইখানে জাতীয় যদি পাখি বলে বনময়ূরকে জাতীয় পাখি বলা হয়, এবং ভলিবল হলো জাতীয় খেলা শ্রীলঙ্কার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময়ে কোন ধর্ম গ্রহণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময়ে কোন ধর্ম গ্রহণ করেন? যারা জানো অবশ্যই কমেন্টস করো। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে জৈন ধর্ম। হ্যাঁ, জৈন ধর্ম কোশ্চেনটা আসে যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময়ে কোন ধর্ম গ্রহণ করেন? জৈন ধর্ম, ঠিক আছে? আচ্ছা, যদি বলে তোমাদেরকে যে চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, সেটাও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? আর যদি বলে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন, তোমাদের কোশ্চেনে আসে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন, তাহলে চাণক্য। হ্যাঁ, চাণক্যর নাম আশা করি সকলেই শুনেছ, ঠিক না? চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত গায়ত্রী মন্ত্রের রচয়িতা কে? গায়ত্রী মন্ত্র এর রচয়িতা কে? গায়ত্রী মন্ত্রের রচয়িতা হলো বিশ্বামিত্র। হ্যাঁ, বিশ্বামিত্র, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? গায়ত্রী মন্ত্রের রচয়িতাকে বিশ্বামিত্র। হ্যাঁ, গায়ত্রী মন্ত্রের রচয়িতা। চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে? ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে? কী হবে সঠিক উত্তর? ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে? আমরা এখন পেয়েছি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোনো বর্ডার লাইন নেই, কিন্তু এখান দিয়েছে ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে, সেটা হবে গোল্ডেন গেট সেতু ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? মনে রাখবে। আর এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? তাহলে পক প্রণালী। হ্যাঁ, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে, ঠিক আছে?
চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে চম্বল নদীর উপর অবস্থিত। চম্বল। গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল নদীর উপর অবস্থিত। অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি কমেন্টস করেছো একদম সঠিক। যদি বলে কোন রাজ্যে অবস্থিত, তাহলে হবে মধ্যপ্রদেশ। হ্যাঁ, এমপি। ঠিক আছে, এমপি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। হ্যাঁ, এবং মনে রাখবে যে তোমাদের এখানে পরীক্ষায় আসে যে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত। তোমাদের আসে কি রানা প্রতাপ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে চম্বল নদীর উপর অবস্থিত রানা প্রতাপ সাগর বাঁধ। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পেয়েছি? গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল নদীর উপর অবস্থিত। রানা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল নদীর উপর অবস্থিত। ঠিক আছে, এটা রাজস্থানে রাজ্যে পড়েছে। ঠিক আছে, রাজস্থান রাজ্যে। হ্যাঁ, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? সকলেই জানি আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর। হ্যাঁ, জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমাদের এখানে যে পরীক্ষায় আসে যে প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন? প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন? এই কোশ্চেনটা তোমাদের আসে। প্রথম জৈন তীর্থাঙ্কর ছিলেন কিন্তু ঋষনাথ। হ্যাঁ, ঋষনাথ ছিলেন প্রথম জৈন তীর্থাঙ্কর। ঠিক আছে, আর যদি বলে তোমাদের জৈন ধর্মের এই প্রতিষ্ঠাতা, তাহলে হবে কিন্তু পার্শ্বনাথ। হ্যাঁ, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা পার্শ্বনাথ। ঠিক আছে, আর শেষ তীর্থাঙ্কর যদি বলে, শেষ তীর্থাঙ্কর কিন্তু মহাবীরই ছিলেন। ঠিক আছে, তিনি জৈন ধর্মের প্রবর্তক এবং শেষ তীর্থাঙ্কর ছিলেন। তিনি সম্ভবত 24th ছিলেন। হ্যাঁ, তীর্থাঙ্কর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন। ভারতের কোথায় সোনা বেশি পাওয়া যায়? ভারতের কোথায় সোনা বেশি পাওয়া যায়? কোথায় পাওয়া যায় গোল্ড ভারতের মধ্যে? কর্ণাটকে পাওয়া যায়। হ্যাঁ, কর্ণাটকে। সে কারণে দেখবে কর্ণাটকে অল ওভার ইন্ডিয়া এর মধ্যে কর্ণাটকে গোল্ডের রেটটা একটু পরিমাণে কম থাকে। ঠিক আছে, তাহলে ভারতের মধ্যে কোথায় গোল্ড বেশি পাওয়া যায়? কর্ণাটক রাজ্যে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কর্ণাটক। আর যদি তোমার বলে যে কর্ণাটকের কোথায়, কোলার। হ্যাঁ, কোলারে বেশি পাওয়া যায়। ঠিক আছে, কোলারে। ঠিক আছে, আর এখান থেকে তোমাদের আরও কোশ্চেন আসতে পারে, যেমন ভারতের মধ্যে হীরা বেশি কোথায় পাওয়া যায়? আমরা গোল্ড কোথায় পাওয়া যায় বেশি? কর্ণাটকে জানলাম। হীরা যদি বলে কোথায় বেশি পাওয়া যায়, তাহলে হবে রাজস্থানে। হ্যাঁ, রাজস্থানে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায়। ঠিক আছে, রাজস্থান, জয়পুর। ওকে, চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো। ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কোনটি? ভারতের মধ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি? সকলে জানো আশা করি, কমেন্টস করে জানাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের মধ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে এনএসডিটি মহিলা বিদ্যালয়। হ্যাঁ, এনএসডিটি মহিলা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, এটি কোথায় অবস্থিত? এটি মুম্বাই অবস্থিত, মুম্বাইতে। ঠিক আছে, মুম্বাইতে অবস্থিত। অ্যাকচুয়ালি এটি প্রতিষ্ঠা করা হয়েছিল তোমার 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1916 খ্রিস্টাব্দে। হ্যাঁ, প্রথম বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যে। হ্যাঁ, এনএসডিটি বিশ্ববিদ্যালয়, এটি মুম্বাইতে অবস্থিত। হ্যাঁ, মুম্বাইতে। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সকলেই জানো আশা করি এটার উত্তর, তোমরা উত্তরটা জানো। ভারতের প্রথম উপগ্রহ হলো আর্যভট্ট। ঠিক না, আর্যভট্ট আমরা সকলে জানি। আর্যভট্ট হলো ভারতের মধ্যে প্রথম উপগ্রহ। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। এটি 1975 খ্রিস্টাব্দে পাঠানো হয়েছিল। 1975 খ্রিস্টাব্দে এটি পাঠানো হয়েছিল। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1975 খ্রিস্টাব্দে এটি মহাকাশে পাঠানো হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার 24 অক্টোবর 1945। 24 অক্টোবর 1945-এ রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ মানে ইউএনও। হ্যাঁ, ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন। ঠিক আছে, ইউএনও। ঠিক আছে, ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন। ওকে, রাষ্ট্রপুঞ্জ এটা কোথায় অবস্থিত? এটা তোমার ইউএনএ, এটার সদস্য সংখ্যা
ইউনাইটেড অবস্থিত। এটা সদস্য সংখ্যা যদি বলে, অ্যাকচুয়ালি সদস্য সংখ্যা এটা বর্তমানে 193, ঠিক আছে, 193, ঠিক আছে, 193টি রয়েছে, দেশ যুক্ত রয়েছে। চলো 13 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? সকলে জানি আমরা, একদম ইজি কোশ্চেন। ইজি কেন এটা একদম কমন কোশ্চেন। হ্যাঁ, সকলে আমরা জানি ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়। ইয়েস, 26 নভেম্বর, অপশন এ হবে সঠিক উত্তর। 1949, 26 নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়, ঠিক আছে। আর যদি তোমাদের বলা হয় যে এটা কার্যকর কবে হয়, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 থেকে। হ্যাঁ, 26শে জানুয়ারি 1950 সাল থেকে এটা কার্যকর হয়েছিল, ঠিক আছে। আর তোমার অপশন সিতে আছে দেখো 22 অক্টোবর 1947, 22 অক্টোবর 47 মানে ভারতীয় সংবিধান যে জাতীয় পতাকা এটা গৃহীত হয়েছিল 22 অক্টোবর 1947-এ ভারতীয় সংবিধানে জাতীয় পতাকাটাকে গৃহীত হয়েছিল, ঠিক আছে। আর ভারতের জাতীয় সংবিধান কে রচনা করেন সকলেই জানো, আমাদের ডক্টর বি আর আম্বেদকর। হ্যাঁ, ওনার নেতৃত্বে ভারতীয় সংবিধানটাকে তৈরি করা হয়েছিল, ঠিক না। এটা খরসা কমিটি রেডি করা হয়েছিল ওনার নেতৃত্বে, ঠিক না। চলো 14 নম্বর দেখো, লোকসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হতে হয়? লোকসভার সদস্য হতে হলে সকলে জানি আমরা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 25 বছর হতে হয়, ঠিক না। লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স হতে হয় 25 বছর, 25 বছর, ঠিক আছে। আর রাজ্যসভার হতে হলে 30 বছর প্রয়োজন পড়ে, ঠিক আছে, 30 বছর। হ্যাঁ, আর ভারতের রাষ্ট্রপতি হতে গেলে, প্রেসিডেন্ট হতে গেলে বয়স মিনিমাম 35 প্রয়োজন, এবং পিএম হতে গেলে মিনিমাম 25 প্রয়োজন, ঠিক না। এগুলো আমরা জানি এবং ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে ঘুরে ফিরে এগুলো আসে, ঠিক না। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, কোন ঘটনার পর সম্রাট অশোক তার নীতি পরিবর্তন করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আজকে লাস্ট কোশ্চেন, তোমাদের জন্য আমি রেখে দেবো। কোন ঘটনার পর সম্রাট অশোক তার নীতিটাকে পরিবর্তন করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আগামী দিনের ক্লাসে এটার উত্তর আমি দেবো, তোমরা সঠিক উত্তরটা কমেন্টস করে জানাও, ঠিক আছে। আর তোমাদের কাছে আবারও বলছি, তোমরা যে ধরনের এক্সামের প্রিপারেশান করছো, এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখবে তারপরে তুমি মিলিয়ে নেবে আমার কথার সঙ্গে তোমাদের কথা, মানে কতটুকু কমন হয়েছে তোমরা মিলিয়ে নেবে। একদম আমি গ্যারান্টি দিতে পারি, এই ক্লাসগুলো থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবেই। আমাদের এই ক্লাসের লক্ষ্যই হলো তোমাদেরকে 100% জিকে জিএস কমন দেওয়া, ঠিক আছে। আর তোমাদের আবারও বলছি, যারা টিটিএডিসি, সাবজোনাল, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট, গ্রুপ ডি, পিওন, ড্রাইভার, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল, তাছাড়া নবোদয় বিদ্যালয় সমিতি, যেই প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট সাজেশন, একদম কোয়ালিটি মেনটেন সাজেশন, একদম ভালো রেসপন্স পেয়ে যাবে এই সাজেশনগুলো থেকে। তোমরা বিশ্বাস করো এবং নিয়ে পড়ো, দেখবে পরীক্ষার পরে মিলিয়ে নেবে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে, ঠিক আছে। আর আবারও বলছি, তোমরা যে ধরনেরই প্রিপারেশান করছো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা সঠিক দিশায় প্রিপারেশান চালিয়ে যাও, যেতটুকু সম্ভব কর্মবার্তা অনলাইন তোমাদেরকে হেল্প করবে। আর তোমাদের কাছে লাস্টে দিয়ে একটি অনুরোধ করব, এই ভিডিওটা তোমাদের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে ওই গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে। আগামীকালকে সেম রাত্রি 8টার সময় তোমাদের অন্য কোনো ক্লাসে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।